সীতাকুণ্ডে পাওয়া বিস্ফোরকগুলোর উৎসের সন্ধান, বিভিন্ন এলাকায় আরো আস্তানা আছে আশঙ্কা এসপির। দুদিনের সফরে কক্সবাজারে মিয়ানমারের প্রতিনিধি দল, দুদেশের সম্পর্ক উন্নয়নে আলোচনা, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন। নিরাপত্তা জটিলতা কাটিয়ে পুরোদমে চলছে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের কাজ, 5 বছরের মধ্যে সুফল আশা সরকারের। শুভেচ্ছা, আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। আপনাদের সাথে আছে আমি রুবিনা হকেলি। এতক্ষণ শুনছিলেন এন মোহাম্মদ প্লাস্টিক সংবাদ শিরোনাম, এবার পুরো খবর। চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় পাওয়া বিস্ফোরকগুলো যেসব দোকান থেকে কেনা হয়েছে তার তালিকা পেয়েছে পুলিশ। এখন এসব প্রতিষ্ঠানের ব্যাপারে অনুসন্ধান চলছে, এ তথ্য জানিয়েছেন পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম। তবে বিস্ফোরকের সহজলভ্যতা ঠেকাতে আমদানি ও বিক্রি পর্যায়ে নজরদারি বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। এদিকে 90 জেএমবির সমন্বয়ক মুসাকে খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনী। অপারেশন অ্যাসল্ট 16-এ সীতাকুণ্ডের 2টি জঙ্গি আস্তানায় মিলেছে বিপুল পরিমাণ বিস্ফোরক, যা দিয়ে বানানো সম্ভব শতাধিক বোমা। সেই সাথে মিলেছে 30টির বেশি গ্রেনেড। আইন শৃঙ্খলা বাহিনীর মতে সাম্প্রতিক অভিযানগুলোর মধ্যে এটাই বিস্ফোরকের সবচেয়ে বড় চালান। এত বিপুল বিস্ফোরক জঙ্গিরা কিভাবে সংগ্রহ করলো তার অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ। তাতে সীতাকুণ্ডের প্রেমতলার ছায়ানির নামে বাড়িটিতে গড়ে তোলা জঙ্গি আস্তানায় মিলেছে এমন একটি তালিকা, যেখানে রয়েছে বিস্ফোরক সংগ্রহের তথ্য। বিস্ফোরক দ্রব্য কেনা হয়েছে এমন কিছু প্রতিষ্ঠানের নাম পেয়েছে পুলিশ। কিছু কাগজপত্র পেয়েছি, এতে দেখা যাচ্ছে যে বিভিন্ন দোকান থেকে অল্প অল্প পরিমাণ বিভিন্ন বিস্ফোরক দ্রব্য তারা ক্রয় করেছে। একটা তালিকা পাওয়া গেছে, এটা তদন্তের পর্যায়ে আমরা এটা ভেরিফাই করে দেখব। যদি এরকম দোকানের অস্তিত্ব থাকে প্রকৃতপক্ষে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে জঙ্গিদের বিস্ফোরক পাওয়ার উৎস নিয়ে গভীর অনুসন্ধান দরকার বলে মত এই নিরাপত্তা বিশ্লেষকের। সে যখন ফিউজ নিতে পারতেছে, ডেটোনেটর আনতে পারতেছে, এক্সপ্লোসিভ আনতে পারতেছে, অস্ত্র জোগাড় করতে পারতেছে, তার মানে এখনো পর্যন্ত বিশাল বিস্তৃত একটা এলাকা নজরদারির বাইরে আছে। শিল্প কারখানার উপর যেমন নজরদারি, অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, এই বন্দর এবং যেসব জিনিস দিয়ে আমাদের বাইরের ইম্পোর্টেড জিনিসগুলো ঢুকে, সেই সব জায়গায় কড়া নজরদারি ছাড়া কোনো পথে না। এদিকে মিথ্যা পরিচয় দিয়ে জঙ্গিদের বাসা ভাড়া নিয়ে ঠেকাতে এবার কঠোর হচ্ছে পুলিশ। এজন্য জঙ্গিরা আস্তানা গড়তে পারে এমন কিছু সন্দেহজনক এলাকাকে চিহ্নিত করে সেখানে তথ্য সংগ্রহে মাঠে নামানো হয়েছে একাধিক গোয়েন্দা টিম। ওই এলাকা জনপ্রতিনিধি নিয়ে আমাদের পুলিশের একাধিক টিম প্রতিটা বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করা হবে, তার ন্যাশনালিটি ঠিক আছে কিনা, তার ঠিকানা নেওয়া হবে, এখানে যে কাজে নিয়োজিত থাকার তথ্য তারা দিচ্ছে প্রকৃতপক্ষে সেই ধরনের কোনো কাজে তারা এখানে এমপ্লয়েড আছে কিনা, সেই বিষয়টি আমরা তদন্ত করে দেখব। এদিকে 90 জেএমবির চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক মুসাকে ধরতে নজরদারি বাড়ানো হয়েছে। তাকে পাওয়া গেলে এখানকার নেটওয়ার্ক সম্পর্কে তথ্য মিলবে বলে ধারণা পুলিশের। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। এদিকে সীতাকুণ্ডে ছায়ানিট বাড়িটি থেকে উদ্ধার করা আরো কিছু গ্রেনেড নিষ্ক্রিয় করেছে পুলিশের বিশেষ ইউনিট। গতকাল এই বাড়িতে ভাড়া নেওয়া জঙ্গিদের একটি কক্ষ থেকে 15টি গ্রেনেড উদ্ধার করা হয়। এর মধ্যে গতকাল একটি নিষ্ক্রিয় করা হয়, বাকিগুলো ধ্বংস করা হয় আজ। বাসাটির আরো একটি কক্ষে বিস্ফোরক থাকতে পারে বলে ধারণা করছে আইন শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার এই বাড়িতে অভিযানে নিহত হয় 4 জঙ্গি সহ 5 জন। তবে নিহতদের কারো লাশ এখনো নিতে আসেনি স্বজনরা। এদিকে সাধন কুঠির থেকে আটক জঙ্গি দম্পতিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। শুধু সীতাকুণ্ড মিরসরাই নয়, জঙ্গিদের আস্তানা বিস্তৃত হতে পারে পটিয়া, হাটাজারি, ফটিকছড়ি সহ অন্যান্য উপজেলায়ও। সেটি মাথায় রেখেই কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে প্রতিনিয়ত কৌশল আর আস্তানা পাল্টাচ্ছে জঙ্গিরা। সকালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এসব তথ্য দেন পুলিশ সুপার নূরে আলম মিনা। বলেন, বিস্ফোরকের যে বিপুল মজুদ এবং ব্যবহার করছে জঙ্গিরা, তাতে দেশের বড় রাজনৈতিক দলের সাথে তাদের হাত থাকার বিষয়টিও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। আমরা যেটা মনে করি, এই শহরের পাশে মূল টার্গেট তো আমরা বীরেশ্বরে সীতাকুণ্ড দেখলাম, কারণ এখানে হাইড আউট নিয়ে ইজি। এরপরে আপনার হাটহাজারি, এদিকে পটিয়া, আর হাটহাজারির পাশে যদি আমরা ফটিকছড়ি ধরি, আমার ধারণা যে আরো আমরা এগুলো থিওরিটিক্যাল বলছি, প্রত্যেকটা উপজেলায় এই পসিবিলিটি আছে। কারণ চট্টগ্রামে
ইউনিয়ন লেভেল, গ্রাম লেভেল পর্যন্ত বাসা বাড়ি আছে এবং ভাড়া চলে। আগে আমরা দেখতাম যে তারা ফাঁকা জায়গায় কোথাও জায়গা নেই, কিন্তু এখন দেখতেছি যে এমন জায়গা তারা নিতেছে যে কেউ কল্পনাই করতে পারবে না এই জায়গা নিতে পারে, মানে খুব জনবহুল এরিয়ায় এরা এই কৌশল নিয়ে ভাড়া নেয় এবং এরা কিন্তু কখনো জানলা খোলে না, এদের কিন্তু কোনো ফার্নিচার নেই, এরা ফ্লোরে থাকে, পার্টি বিছিয়ে বা অন্য যেগুলো ই করে থাকে এবং এদের সাধারণত 2-3 মাসের পরে 2-3 মাসের বেশি কোথাও এই বাসাগুলোতে থাকে না। মানে তাদের টার্গেট হলো আইন শৃঙ্খলা বা প্রশাসনের লোক, সে তো মারা যাবেই, এটা নিয়ে মারা যাওয়া। যে 2টা বাচ্চা আমরা দেখলাম, এই বাচ্চাগুলো যে ওদের কিনা এটা আমরা ই করবো, কি বলে ডিএনএ টেস্ট করবো, কারণ বাচ্চাগুলোর কোনো প্রতিক্রিয়া দেখি না, মানে সে যে মায়ের কাছে যাবে এমন কোনো খুব একটা আকুতি তার মধ্যে দেখা যায় না। এত পরিমাণ বিস্ফোরক কিন্তু বাংলাদেশে ম্যানেজ করা সম্ভব নয়, এটা অবশ্যই কোনো না কোনো জায়গা থেকে আনে এবং দেশের থেকে হয়তো বিভিন্ন জায়গাতে সংগ্রহ করে। এই লোকগুলোকে লালন পালন করা, এই লোকগুলোকে প্রশিক্ষণ দেয়া, এই লোকগুলোর বাড়ি ভাড়া দেয়া, ভরণ পোষণ দেয়া, এটা কি ছোটখাটো কোনো একটা অর্গানাইজেশনের পক্ষে চালানো সম্ভব? এটা সম্ভব না, এটা কমন সেন্স বলে। তাই এই বড় ধরনের অর্থ লগ্নি বা এত প্রফেশনাল বা এত কাজ আমার কেন যেন মনে হয় যে এর পেছনে বড় কোনো রাজনৈতিক দলের হাত থাকতে পারে, এটা আমার ধারণা। আমরা যে মানসিকতার বা আদর্শের লোক হই না কেন, অন্তত দেশের স্বার্থে আমাদের এই বিষয়টা সবাই প্রতিহত করার দরকার। সরকারের উন্নয়ন কাজ প্রচারের জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে তাঁতি লীগের জাতীয় সম্মেলনে তিনি বলেন, শুধু পদ নিয়ে বসে থাকলে হবে না, মানুষের উন্নয়নে কাজ করতে হবে। এ সময় তাঁতের উন্নয়নে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ তাঁতি লীগের জাতীয় সম্মেলন, যার উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধুমাত্র আমরা শাড়ি, লুঙ্গি, কাপড়, জামা বানালাম তা না, আমাদের ঘরের কাজে বহুমুখী ব্যবহার করারও একটা সুযোগ রয়ে গেছে। তাঁত শিল্পের ঐতিহ্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শিল্পটি এখন খানিকটা পিছিয়ে পড়েছে, তাই এর উন্নয়নে অবদান রাখতে তাঁতি লীগের নেতাদের প্রতি নির্দেশ দেন তিনি। অত্যন্ত উন্নত মানের একটা শিল্প, একটা আর্ট, কাজে এটাকে আমাদের আরো বেশি সহযোগিতা করার জন্য আমাদের সরকার সব সময় প্রস্তুত। আর যে বিষয়ে সংগঠন করছেন সেখানে সেই সম্প্রদায়ের মানুষের যাতে কল্যাণ হয়, উন্নতি হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন। এটা একান্তভাবে প্রয়োজন, কারণ সংগঠন করা মানে শুধু নেতা হয়ে বসে থাকা না। সরকারের নেয়া উন্নয়ন কাজের ফিরিস্তি দেশবাসীর সামনে তুলে ধরতে নেতাকর্মীদের নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি। আওয়ামী লীগই যে একমাত্র এই দেশের উন্নয়ন করে এবং করতে পারে, এবং সেটা যে আজকে প্রমাণ হয়েছে, বা বাংলাদেশের মানুষ যে আজকে একটু উন্নত জীবন পাচ্ছে, এই কথাটা, এই বার্তাটা পৌঁছে দিতে হবে গ্রামগঞ্জের মানুষের। লেখাপড়ার পাশাপাশি দেশের ঐতিহ্য ধারণে সন্তানদের উৎসাহিত করতে অভিভাবকদের এগিয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। হ্যাঁ, ছেলেমেয়েরা এখন লেখাপড়া শিখছে, কিন্তু লেখাপড়া শেখার সাথে সাথে তার জন্য এই যে একটা পৈতৃক যে ব্যবসাটা, এবং শুধু এটা শুধু ব্যবসা না, এটা একটা ঐতিহ্য, এই ঐতিহ্যটাকে যেন তারা লেখাপড়ার সাথে সাথে ধরে রাখতে পারে, সেদিকেও বিশেষ দৃষ্টি থাকে। মসলিনের হারানো গৌরব ফেরাতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনাদের এই সম্মেলন সর্বাঙ্গীনভাবে সফল হোক। হাসান শুভ্র, চ্যানেল 24, ঢাকা। এবার নিচ্ছেন মোহাম্মদ প্লাস্টিক বিরতি, ফিরছে একটু পর, সাথে থাকুন। আপনারা দেখছেন চট্টগ্রাম 24। নতুন করে আসা রোহিঙ্গাদের সাথে কথা বলতে কক্সবাজারে গেছেন দর্শক। ১৭তম টেস্টে শ্রীলঙ্কাকে হারানোর পর এই মুহূর্তে সংবাদ সম্মেলন করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং টানা লাস্ট 6টা আউট হয়েছে সে একইভাবে, এখানে আসছে পরেও তাই করা হয়েছে এবং সে নামলে কালকে আবার করবে, তাকে এই একই জিনিস করবে। আমরা চাই না যে ওর খারাপ করুক, তাতে করে ওর মনোবলটা, কনফিডেন্সটা হারাচ্ছে। ওকে আমরা আরো সেভ করলাম। আমরা যখন আইডেন্টিফাই করেছি ওর কোথায় উইকনেস, আমরা আগামী 15-20 দিন, 1 মাসের মধ্যে এটা ডেভেলপ করবো। হি ইজ আ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। সো এটা তো ওর ভালোর জন্য করছি। সো বেসিক্যালি এখানে একটা জিনিস সবাইকে বুঝতে হবে, এখানে
পছন্দ অপছন্দ বলে সবারই থাকে, কিন্তু যখন when it comes to the national squad, একটা দেশকে রিপ্রেজেন্ট করছে, ওখানে পার্সোনাল পছন্দ অপছন্দ কোনো ব্যাপার নেই, দেশের জন্য যেটা বেস্ট সেটাই করতে হবে। সো আমার মনে হচ্ছে যে এখন এভরিবডি ইজ কনভিন্সড অ্যান্ড ওই সাহসটা পেয়েছে। টসে হারলো, সবাই সবসময় মন খারাপ করে, আপনারা জানেন কিনা আমি জানি না। মাঠে আমি তখন ওই ১৭তম টেস্টের উদ্বোধনী আমি কনগ্রেচুলেট করলাম ইয়েকে, আমি বললাম এই খুব খুশি হয়েছে তুমি টসে হেরে গেছো মুশফিককে। তো মুশফিক থতমত খেয়ে গেল, ভাবছে আমি দুষ্টামি করছি। আমি বললাম স্বপ্নে দেখলাম টসে হারলে আমরা জিতবো। কালকেও বলছে যে আরে পাউন ভাই আপনার স্বপ্ন তো সত্যি হয়ে যাচ্ছে। ইউসি এইভাবেই তো ওদের সাথে কথা বলতে, কারণ ও মনে করে কি গিল্টি ফিল করে। আরে সো ইউ হ্যাভ টু মোটিভেট, ইউ হ্যাভ টু চার্জ দেম আপ, চেয়ার দেম আপ, সাহস দিতে হবে। দিস ইজ পার্ট, এটা সকলের, মানে আমি মনে করি আমারও একটা দায়িত্ব আছে। আমি তো না করলেও পারে, আমি বিসিবির প্রেসিডেন্ট, ওয়াই শুড আই গো অ্যান্ড টক উইথ দ্য প্লেয়ার্স, বা আমার এগুলো করার দরকারটা কি? এটা করি কারণ আমরা, আপনারা যেমন আপনাদের সুযোগ থাকলে আপনারাও করতেন, আমিও করি, সবাই করবে। আমার যেহেতু অ্যাক্সেস আছে আমি করছি, সবাই করবে। এটা দলের জন্য এই মেন্টালিটিটার থেকে যদি ওরা দূর হয়ে যায়, আমার ধারণা বাংলাদেশের যে খেলোয়াড়রা আছে, যে পোটেনশিয়াল আছে, তারা অনেক দূরে গিয়ে যাবে। তখন ওই প্রথমে আমাদের দেশে ইংল্যান্ডে বল, তারপরে নিউজিল্যান্ডে। দর্শক, ১৭তম টেস্টে শ্রীলঙ্কাকে হারানোর পর এই মুহূর্তে সংবাদ সম্মেলন করছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান, সরাসরি দেখছিলেন সেটি। নতুন করে আসা রোহিঙ্গাদের সাথে কথা বলতে কক্সবাজারে গেছেন মিয়ানমারের ১০ সদস্যের একটি প্রতিনিধি টিম, যার নেতৃত্ব দিচ্ছেন ডক্টর জং তুইপে। বেলা 11:30টার দিকে পৌঁছার পর তারা জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেনের সাথে বৈঠক করেন। এ সময় মিয়ানমার ও বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন সহ রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা হয়। বিকেলে তারা উখিয়ার কুতুপালং ক্যাম্পে গিয়ে নতুন করে আসা রোহিঙ্গাদের সাথে আলাপ করেন। সোমবার সকালে তাদের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে। নভেম্বরে মিয়ানমারের সংঘাতের পর সেখানে ব্যাপক নির্যাতনের অভিযোগ ওঠে। এ সময় নতুন করে ৭০,০০০-এর বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এদের সম্পর্কে তদন্ত করতে ১০ সদস্যের একটি দল গঠন করে মিয়ানমার সরকার। দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে ধরা পড়া ১৫ কেজি ওজনের একটি মা মাছ আবারও নদীতে অবমুক্ত করা হয়েছে। সকালে রাউজানের সরতার ঘাট পয়েন্টে মাছটি নদীতে ছাড়েন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান ABM ফজলে করিম চৌধুরী। এ সময় তিনি বলেন, হালদার মা মাছ রক্ষায় নদীপাড়ের মানুষজনকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে কেউ মা মাছ ধরার চেষ্টা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন। বলেন, এই নদীর মৎস্য সম্পদ রক্ষায় সরকারের পাশাপাশি স্থানীয়রা সচেতন না হলে কোনো সুফল আসবে না। চট্টগ্রামে চলমান উন্নয়ন কাজ সময়মতো শেষ করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক শামসুল আরেফিন। সকালে সার্কিট হাউসে আয়োজিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির বৈঠকে তিনি এই নির্দেশ দেন। বলেন, সব কাজ যেন মানসম্মত হয়। এ সময় উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, জঙ্গিবাদ বিরোধী প্রচারণা জোরদার, হাটবাজার উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এতে যোগ দেন উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র সহ মাঠ পর্যায়ের কর্মকর্তারা। স্বাস্থ্যমন্ত্রী এবং মাননীয় সচিব মহোদয়কে আবারও নিচ্ছেন মোহাম্মদ প্লাস্টিক বিরতি। ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। নিরাপত্তার সংক্রান্ত জটিলতা কাটিয়ে উঠেছে কক্সবাজারের মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প। হোলি আর্টিজানে জঙ্গি হামলার পর সংকটে পড়ে এই প্রকল্পের কাজ। তবে এখন কাজ চলছে পুরোদমে। এরই মধ্যে শেষ হয়েছে প্রথম ধাপ। সরকারের কর্তা ব্যক্তিরা মনে করছেন ২০২২ সাল থেকে এর সুফল পাবে দেশবাসী। গতি পাবে মহেশখালের আশেপাশে গড়ে ওঠা বিশেষ অর্থনৈতিক অঞ্চল সহ অন্যান্য উন্নয়ন প্রকল্প। প্রকল্প এলাকা ঘুরে এসে রিপোর্ট করছেন মোর্শেদ হাসিব, ছবি তুলেছেন সুকান্ত সরকার। মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র ১২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই কেন্দ্র তৈরিতে খরচ হবে ৩৫,০০০ কোটি টাকা নামমাত্র সুদে, যার সিংহভাগ অর্থই যোগান দিচ্ছে জাপানি উন্নয়ন সংস্থা জাইকা। কিন্তু শুরুতেই ধাক্কা খায় প্রকল্পটি।
গুলশানের হোলি আর্টিজান জঙ্গি হামলার পর নিরাপত্তা সংকটে একটি বড় দরপত্র প্রক্রিয়া স্থগিত করে জায়গা, যেখানে অংশ নেবার কথা ছিল বিদ্যুৎ খাতে জাপানের প্রথম 2 সারির কোম্পানি তোশিবা কর্পোরেশন ও মিৎসুবিশি হিটাচি পাওয়ার সিস্টেম লিমিটেডের। অবশ্য সব সংখ্যা কাটিয়ে আবারও শুরু হয়েছে প্রকল্পের কাজ। এরই মাঝে কোহেলিকা নদী খনন করে বাড়ানো হয়েছে গভীরতা, শুরু হয়েছে প্রশাসনিক ভবনের কাজও, মাটি ভরাট করে উঁচু করা হয়েছে সংযোগ সড়ক, বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে জাপানি নাগরিকদের। সম্প্রতি বেজার উদ্যোগে প্রকল্পের কাজ ঘুরে দেখেন সরকারের নীতি নির্ধারকরা। হোলি আর্টিজানের দুর্ভাগ্যজনক ঘটনার কারণে আমাদের বিডিংটা পিছিয়ে গিয়েছিল, তো সেই বিডিংটা আমরা 2জন বিডার পেয়েছি, টেকনিক্যাল ইভ্যালুয়েশন হয়ে গেছে, আর ফাইন্যান্সিয়াল ইভ্যালুয়েশন হলে পরে আমরা যে বিডারকে সিলেক্ট করবো তারা কাজ শুরু করবে। কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্র হুমকিতে ফেলবে ওই এলাকার প্রাণ প্রকৃতি। পরিবেশবাদীদের এমন সংজ্ঞা প্রসঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দাবি, সবকিছু মেনেই কাজ চলছে। এগুলি কিন্তু ইআই রিপোর্ট করে তারপরে পরিবেশের সমস্ত নিয়মকানুন মেনেই কিন্তু করা হচ্ছে। এখন উন্নত বিশ্বে সব জায়গায় ক্লিন কোল হিসাবে ব্যবহার করা হচ্ছে এই টেকনোলজিকে, সুতরাং এখানেও আমার মনে হয় না কোনো সমস্যা হবে। প্রধানমন্ত্রীর মুখ্য সমন্বয়ক বলেন, মহেশখালী সহ আনোয়ারা 1 ও 2 এবং নির্মাণাধীন আরো 7টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সরবরাহ করা হবে এখানকার বিদ্যুৎ। প্রথম ফেজের কাজ শেষ হয়ে গেছে, এখন দ্বিতীয় ফেজের কাজ শুরু হবে 2022-এর মধ্যে। সেখানে বিদ্যুৎ আসবে, ওখানে 4টা ইউনিট হবে, প্রথম 2টো ইউনিট হবে, তারপরে পরবর্তীতে আরো 2টো ইউনিট হবে। অনেকগুলো ইকোনমিক জোনের এরিয়া হবে, ওখানে অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র সেখানে হবে। তো টোটাল এরিয়াটাই হবে একটা উন্নয়নের হাব। বিশেষজ্ঞদের মতামত হচ্ছে যে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কারণে পরিবেশের ক্ষতি হতে পারে, তবে জায়গা ও বাংলাদেশ সরকার বলছে যে আলট্রা সুপারসনিক প্রযুক্তি ব্যবহারের কারণে 44% কম ক্ষতি হবে এখানকার আশেপাশের মানুষদের। দেখার বিষয় ভবিষ্যতে কি হয়। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, মাতারবাড়ি, কক্সবাজার। চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম.এ. সালামকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সকালে নগরীর আন্দরকিল্লায় রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল প্রাঙ্গণে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। এতে নগর আওয়ামী লীগের সভাপতি এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী বলেন, পরিচ্ছন্ন রাজনীতির মাধ্যমে চট্টগ্রামের আপামর মানুষের কাছে গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছেন এম.এ. সালাম। জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে সামনের দিনগুলোতে চট্টগ্রামের উন্নয়নে সর্বাত্মক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বোর্ড মেম্বার ডাক্তার শেখ শফিউল আজম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ইসলামের নামে কেউ যেন অশান্তি সৃষ্টি করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। গতকাল রাউজানে কাকতিয়া মাদ্রাসায় 85তম সালানা জলসায় এমন কথা বলেন বক্তারা। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আহসান উল্লাহ এতে প্রধান অতিথি ছিলেন। জমিয়তুল মোদারেসিন এর মহাসচিব অধ্যক্ষ সাব্বির আহমদ মমতাজি, বাংলাদেশ শিক্ষক সমিতির সহসভাপতি প্রফেসর ডক্টর আবুল মনসুর এতে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম 24 শেষ করব, তার আগে মোহাম্মদ প্লাস্টিক সংবাদ শিরোনামগুলো আরেকবার। সীতাকুণ্ডে পাওয়া বিস্ফোরকগুলোর উৎসের সন্ধান, বিভিন্ন এলাকায় আরো আস্তানা আছে আশঙ্কা এসপির। দুদিনের সফরে কক্সবাজারে মিয়ানমারের প্রতিনিধি দল, দুদেশের সম্পর্ক উন্নয়নে আলোচনা, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন। নিরাপত্তা জটিলতা কাটিয়ে পুরোদমে চলছে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের কাজ, 5 বছরের মধ্যে সুফল আশা সরকারের। এই ছিল চট্টগ্রাম 24 এর সন্ধ্যার আয়োজন। 6টায় দেখবেন দেশ 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।